আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রোকাডেমিক্সের নতুন একটি ক্লাসে। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব হচ্ছে রেওয়া মিল। এই রেওয়া মিল কিন্তু খুব সোজা একটা চ্যাপ্টার। আমরা কিন্তু এসএসসি তো এটা পড়ছি, এইচএসসি তো পড়তেছি। একটু ডিফারেন্স আছে, কনসেপ্ট এক, তবে হচ্ছে অ্যাডভান্স ম্যাথ হচ্ছে এইচএসসি তে আছে, এসএসসি হচ্ছে একটু মানে সোজা টাইপের আসে। তবে আমাদের কিন্তু ওই প্রবলেমগুলো হয় কিসে, একটু আননোন এন্ট্রি দেখলে বা কিছু কিছু এন্ট্রি আছে আমরা বুঝতে পারি না, বা পরীক্ষার হলে কনফিউজড হয়ে যায় যে কোথায় বসাবো, এটা ডেবিটে বসাবো না ক্রেডিটে বসাবো। তো সেই জন্য কিন্তু আমাদের রেওয়ামিলটা ভুল হয়ে যায়, কারণ রেওয়ামিল কিন্তু এমন একটা ম্যাথ, এমন একটা চ্যাপ্টার যেখানে কিন্তু তুমি একটা এন্ট্রি ভুল করলে কিন্তু পুরো রেওয়ামিলটা ভুল হয়ে যাবে। সো এদিকে কিন্তু আমাদের একটু অনেক বেশি সতর্ক থাকা লাগে। তবে চ্যাপ্টারটা সোজা, ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর আজকে আমার ক্লাস করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, বিকজ এখানে প্রচুর পরিমাণে আমি ইম্পর্টেন্ট জিনিস স্লাইডে দিছি, যেগুলো তুমি যদি নোট ডাউন করে এবং যদি একটু পড়াশোনা কইরা দুই একটা ম্যাথ বা বোর্ডের করো, দেখবা যে তোমার এটা নিয়ে খুব বেশি একটা প্রবলেম থাকবে না। আচ্ছা, রেওয়ামিল আসলে প্র্যাকটিস করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে তোমার আসলে বেসিক জিনিসপাতিগুলা মুখস্থ রাখতে হবে, যে কোনটা ডেবিটে বসবে কোনটা ক্রেডিটে বসবে। তারপর তুমি কি করবা? এখন রেওয়ামিল কিন্তু একই জিনিস, যে তুমি ডেবিট ক্রেডিট মিলাইতে হবে, এটা প্রত্যেকটা ম্যাথই সেম। খুব বেশি ঘুরানোর কিছু নাই যে এটা ওই করছে ওইটা, এরকম কিছু না। ঘুরাইলে কি করবে, একটা উল্টাপাল্টা এন্ট্রি দিয়ে দেবে, যেটা তুমি জীবনে দেখো না, ইয়া করো না। এখন দেখো না, এইটা আবার কোনো কথা না। তুমি হচ্ছে যদি তোমার বইয়ের সবগুলা ম্যাথ একবার চোখ বুলায় যাও, আর হচ্ছে বোর্ডের যে ম্যাথগুলো আছে সেগুলো যদি একটু অ্যানালাইসিস করো, আননোন যে এন্ট্রিগুলো আছে সেগুলো যদি তুমি নোট ডাউন করে একটু পড়ো। এখন দেখা গেছে যে অনেক ইয়া আছে যে তুমি চিনো না, জানো না, তো সেগুলো একটু মুখস্থ করলা, সমস্যা তো নাই। আননোন এন্ট্রি কিন্তু কম, নোন এন্ট্রি তোমার বেশি দিবে, আননোন এন্ট্রি দেখা গেছে একটা দুইটা দিবে। সো পুরা বইয়ের বা বোর্ড কোয়েশ্চেন টেস্ট পেপার যেগুলোই তোমার হাতের কাছে আছে সেগুলো থেকে যদি তুমি একটু সবগুলা ম্যাথ একটু পড়ো, পড়ো বলতে উদ্দীপক গুলা দেখো, এন্ড সেখান থেকে যদি মানে যেগুলো আননোন এন্ট্রি সেগুলাই যদি একটু অ্যানালাইসিস করে খাতায় নোট করে রাখো, তাইলে কিন্তু তোমার রেওয়া মিললে খুব বেশি একটা প্রবলেম থাকবে না। ঠিক আছে? তো তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি ক্লাসটা শুরু করি। আর এই পুরো ক্লাস জুড়ে থাকবো আমি, নাইমুর রহমান বিজয়, বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, তাহলে শুরু করি আমরা। আচ্ছা, তো এই যে জিনিসগুলো তোমরা যা দেখতেছো, এইখানে কিন্তু এগুলো তোমার খাতায় লিখতে হবে। ঠিক আছে? এগুলো ভিডিওটা পজ করো, পজ করে সব লিখবা। যেমন যেগুলো হচ্ছে ডেবিট দিকে বসে, আবার যেগুলো হচ্ছে ক্রেডিট দিকে বসে। এখন ডেবিট ক্রেডিট এইখানে যা আমি লেখা দিছি এর মধ্যেই দেখবা সব কমন পড়ে যাবে, ম্যাক্সিমামই সব কমন পড়ে যাবে, এর বাইরে আসলে তেমন কিছু নাই। আর যেগুলো থাকবে সেগুলো তুমি নোট ডাউন করতেই আসো, আননোন এন্ট্রিগুলো, সো ওগুলো একটু পরীক্ষার আগে যদি দেখা যাও তাহলে তোমার মোটামুটি ডান, এখানে তেমন কোনো তোমার প্রবলেম হবে না। হ্যাঁ, যেমন এখানে লেখা আছে যে সকল প্রকার সম্পদ ডেবিট দিকে বসবে, আমরা তো এটা জানি, নর্মাল একটা ব্যাপার। তারপর হচ্ছে সকল প্রকার খরচ ব্যয় ক্ষতি প্রদান, তারপর হচ্ছে প্রদত্ত পরিশোধ, তারপর হচ্ছে সকল প্রকার শুল্ক, রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক, নগর শুল্ক, আরো অনেক শুল্ক আছে, সবগুলা কিন্তু তোমার ব্যয়। এই ব্যয়টা কিসে বসবে? তোমার ডেবিট দিকে বসবে। আবার সকল প্রকার পরিবহন, সকল প্রকার পরিবহন কি কি আছে, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, তারপর এগুলো কিন্তু তোমার ডেবিট দিকে বসবে। আবার হচ্ছে সকল প্রকার আন্ত, সকল প্রকার আন্ত জিনিসটা কি? আন্ত হচ্ছে যেমন আন্ত পরিবহন, এটা কিন্তু ডেবিট। আবার কি, আবার হচ্ছে যে তোমার আন্ত ফেরত, আন্ত ফেরত মানে কি? বিক্রয় ফেরত। এই বিক্রয় ফেরত কিন্তু কিসে বসে? ডেবিট দিকে বসে। ঠিক আছে? এই ফেরতের জিনিসটা নিয়ে আমি একটা জিনিস লেখা দিব না, ছোট্ট একটা নোট টাইপের, ওই জিনিসটা করলে দেখবা যে ফেরত নিয়ে তোমার খুব বেশি প্যারা হবে না, ফেরত বাট্টা সুদ এগুলো নিয়ে আর কি। তারপর হচ্ছে সকল প্রকার প্রাপ্য, সকল প্রকার প্রাপ্য মানে কি? আমি যা পাবো, পাই নাই এখনো, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে সম্পদ। আবার হচ্ছে সকল প্রকার উত্তোলন, সকল প্রকার উত্তোলন তো আমরা জানি যে এটা ডেবিট দিকে বসবে। তারপর হচ্ছে সকল প্রকার বকেয়া। আচ্ছা, সকল প্রকার বকেয়া আয়, অগ্রিম খরচ, তারপর হচ্ছে যে তোমার এই যে অগ্রিম আয়, বকেয়া ব্যয়, এই জিনিসটা নিয়ে আমি একটা সবার কনফিউজ থাকে, এই জিনিসটা নিয়ে আমি একটু দেখাই দিই। আচ্ছা, সবাই হচ্ছে অগ্রিম বকেয়া এটা নিয়ে একটু গোলায় ফেলে, যে কোনটা সম্পদ কোনটা দায়, সেটাই আমি একটু মানে সহজে লেখা দিচ্ছি, তোমরা তাহলে সেটা মনে রাখতে পারবা। ওকে, আচ্ছা, আমি লেখা ফেলে তারপর তোমাদেরকে বুঝাই দিচ্ছি। অগ্রিম আয়, বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়, এটা কি? এটা হচ্ছে ক্রেডিট দায়, এটা হচ্ছে দায়। আচ্ছা দেখো, এই এটা যে যা পড়াবো এটা করলে তোমার এই যে ক্রেডিটের এই এতটুকু
আর হচ্ছে ডেবিটের এতটুকু, এটা তোমার পড়া হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অগ্রিম আয় বকেয়া খরচ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। একটা জিনিস খেয়াল করো যে আমি লিখছি কি বকেয়া আয় আর অগ্রিম ব্যয়, এটা হচ্ছে কি ডেবিট সম্পদ, ঠিক আছে। এখন বকেয়া আয়ের মধ্যে কি আছে, বকেয়া আয়ের মধ্যে তোমার যদি আমি বলি যে উপভাড়া, এটা যদি বকেয়া হয় তাহলে কি হবে, এটা তোমার সম্পদ হবে। আবার হচ্ছে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় বলতে যেমন আমরা হচ্ছে বাসা ভাড়া দেই না, এখন বাসা ভাড়াটাকে যদি আমি মনে করো আমি তো এই মাসে উঠি, অ্যাডভান্স দেওয়া লাগে আমার বাসায় যদি উঠি, তাহলে সেক্ষেত্রে 1 মাস 2 মাসে অ্যাডভান্স দিয়ে তারপর আমার হচ্ছে যে বাসাটা ভাড়া নিতে হয়। এই যে তুমি যে দিলা এটা কিন্তু তোমার ব্যয়, কিন্তু ব্যয়টা কখন করছো, অগ্রিম করছো, আগে করছো, সেটাই কি হবে অগ্রিম ব্যয় বা সম্পদ। তো তোমার আলটিমেটলি কি দাঁড়ালো বকেয়া আয়, ঠিক আছে, যেটা তুমি বকেয়া আয়টা আর হচ্ছে অগ্রিম ব্যয়, এই দুইটা জিনিস কি সম্পদ, ডেবিট দিকে বসবে। আচ্ছা, তারপর হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম আয় আর হচ্ছে কি বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় কি যেটা তুমি দেও নাই পরে দিবা, মানে আটকায় রাখছো আর কি, ঠিক আছে। তো সেটা কি আছে, সেটা হচ্ছে ধরো তোমার এই যে যেটা আমি বললাম যে অ্যাডভান্স ভাড়া দিয়ে তুমি উঠতেছো, আবার এমন হলে তুমি ভাড়া দেওয়াই না, 6 মাস আটকায় রাখলাম, সরি 6 মাস আটকায় রাখলাম, এই 6 মাস যে আটকায় রাখলাম এটা হচ্ছে তোমার বকেয়া হয়ে যেতেছে এই ব্যয়টা। সো এটা কি হবে, দায় ক্রেডিট দিকে বসবে। সকল প্রকার অগ্রিম আয় এন্ড বকেয়া ব্যয় ক্রেডিট দিকে বসবে, এটা হচ্ছে কোন শ্রেণীর দায়। আর সকল প্রকার বকেয়া আয় সকল প্রকার অগ্রিম ব্যয় এটা হচ্ছে ডেবিট সম্পদ। ওকে, আচ্ছা, তো এই তো গেল ডেবিট সাইডটা। আচ্ছা, এবার হচ্ছে কি ক্রেডিট সাইড, ক্রেডিট সাইডে কি আছে, সকল প্রকার দায়, তারপর হচ্ছে সকল প্রকার আয় লাভ মুনাফা প্রাপ্ত প্রাপ্তি, ঠিক আছে, তারপর হচ্ছে সকল প্রকার তহবিল। আচ্ছা, সকল প্রকার তহবিল যেগুলো আছে সঞ্চিতি তহবিল, আরো অনেক কিছু আছে, এই যে তহবিল এগুলো কিন্তু সবগুলা ক্রেডিট দিকে বসবে এক্সেপ্ট নগদ তহবিল এবং ব্যাংক তহবিল, এগুলো কিন্তু সম্পদ, এগুলো কিন্তু কোন পাশে বসবে, ডেবিট পাশে বসবে, ঠিক আছে। আবার আছে কি সকল প্রকার সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি পাওনাদার, এই যেগুলো আছে এগুলো কিন্তু ক্রেডিট দিকে বসবে। তবে পাওনাদার বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি এই দুইটা কিন্তু ডেবিট সাইডে বসবে, এটা মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা, সকল প্রকার প্রদেয়, প্রদেয় হিসাব প্রদেয় নোট এগুলো হচ্ছে ক্রেডিট দিকে বসবে। আবার হচ্ছে সকল প্রকার অগ্রিম আয়, একটু আগে যেটা বুঝলাম সকল প্রকার অগ্রিম আয় এবং হচ্ছে তোমার হচ্ছে বকেয়া ব্যয় এগুলো কিন্তু দায় ক্রেডিট দিকে বসবে, এটা মাথায় রেখো। আচ্ছা, একটু আগে আমি তোমার বলছিলাম যে হচ্ছে যে ফেরত বাট্টা সুদ নিয়ে একটা নোট দিব ছোট, সেটা হচ্ছে এটা মাথায় রাখবা, আর এটা নোটও দিবা, আমি এটা স্লাইডে দেই নাই। আজকের ক্লাসটা কিন্তু খুবই ছোট, আমি কিন্তু ছোট ছোট ক্লাসগুলো দেওয়ারই চেষ্টা করি যেখানে একটু বেশি কনসেপচুয়াল জিনিসগুলো তোমাদের প্রোভাইড করি, বিকজ ওগুলা যদি তুমি বুঝো আলটিমেটলি নিজে 2-3টা ম্যাথ প্র্যাকটিস করলেও হয়ে যায়। এন্ড আমি সামনে ম্যাথ প্র্যাকটিসও করাবো, তো তোমার ম্যাথ প্র্যাকটিস কোনগুলো করবো, যেগুলো সবচেয়ে বেশি কঠিন, যেগুলো তোমরা আটকায় যাও সেগুলো আমি করাবো। সহজগুলো তো সবাই পারো, কিন্তু কঠিনগুলো তো সবাই পারবে না, সো ওইটা আমি সলভ করে দিব, চিন্তা নাই কোনো। ওকে, তারপর হচ্ছে সুদ। ওকে, সুদগুলো এগুলা হচ্ছে তোমার মূল হিসাবের বিপরীত দিকে বসবে। যেমন এটা আমি লেখা দিই এখানে ফার্স্টে, তারপরে বুঝিয়ে দিচ্ছি, মূল হিসাবের বিপরীত দিকে বসবে। আচ্ছা, ফেরত গুলো বাট্টাগুলো সুদগুলো মূল হিসাবের বিপরীত দিকে বসবে। আমি শুরু করি সুদ দিয়া, সুদ ব্যাংক সুদ, ব্যাংক কি ডেবিট, ব্যাংক সুদ কি হবে ক্রেডিট হবে। আবার বাট্টাগুলো ক্রয় কি, ক্রয় হিসাব হচ্ছে ডেবিট, আর ক্রয় সুদ ক্রয় বাট্টা, সরি ক্রয় সুদ বলছি, ক্রয় বাট্টা কি হবে তোমার ক্রেডিট হবে, ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে ফেরত গুলো, ক্রয় কি ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ঠিক আছে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এই জিনিসটা যদি তুমি একটু মনে রাখো, একটু মনে রাখার তো কিছুই না, যে ফেরত বাট্টা সুদ মূল হিসাবের বিপরীত দিকে বসবে। আবার অনেকে দেখবে এরকম বোঝায় যে মূল হিসাবের সাথে যদি কোনো এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয় সেগুলো কিন্তু বিপরীত সাইডে বসবে। যে যেভাবে পড়াক জিনিস একই, যে মূল হিসাবের বিপরীত দিকে বসবে এগুলো। ওকে, ফাইন, ঠিক আছে। তো এই জিনিসগুলা সবাই যেমনে পারো মুখস্থ করে ফেলাবা, এটা মুখস্থ করবা, দেখবা তোমার আমি হচ্ছে রেয়ামিল এই একটা আমার কাছে এরকম একটা নোট করা ছিল, এই নোটটা পড়ছি 10-15 মিনিট লাগছে বা 20 মিনিট লাগছে মুখস্থ করতে। তারপর হচ্ছে যে বোর্ড বোর্ড প্র্যাকটিস করছি, আমার হচ্ছে রেয়ামিল নিয়ে কোনো প্রবলেম ছিল। আমার রেয়ামিলের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ভুল সংশোধনীতে, ওইটাতেই আমার বেশি টাইম গেছে, যে আমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন প্র্যাকটিস করেও পারি নাই। তারপর আস্তে 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 ওটা আমার ডেভেলপ হয়েছে। তো কিছু কিছু জিনিস আছে যে তোমার খুব তাড়াতাড়ি
পড়ে ফেলতে পারবা, তাড়াতাড়ি হয়ে যাবে। কিছু কিছু জিনিস আছে একটু টাইম দিতে হবে, এগুলো যাতে মাথায় থাকে। ওকে, আচ্ছা এবার হইতেছে যে তোমার রেওমিলের একটু মানে ঘোলাটা একটা জিনিস, সেটা হইতেছে কি যে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, প্রারম্ভিক ব্যাংক তহবিল, টাকা, মানে এই ধরনের যে জিনিসগুলো আছে 1 তারিখ আর 31 তারিখ, এগুলো কোনটা আসবে কোনটা আসবে না, এটা অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, সেটা আজকেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য 1 তারিখ এটা আসে, কিন্তু সমাপনী মজুদ পণ্য এটা কিন্তু আসে না, ঠিক আছে। আবার প্রারম্ভিক নগদ তহবিল আসে না, তারপর হচ্ছে সমাপনী নগদ তহবিল এটা কিন্তু আসে, হ্যাঁ। আবার কি তোমার প্রারম্ভিক ব্যাংক জমা আসে না, তোমার কি আসে সমাপনী ব্যাংক জমা, প্রারম্ভিক জমাতিরিক্ত আসে না। আচ্ছা, প্রারম্ভিক মজুদ পণ্য বাদে কিন্তু প্রারম্ভিক আর কিচ্ছু আসে না, ঠিক আছে। এটা এভাবেও মনে রাখতে পারো। এভাবে মনে রাখার থেকে আমি বলবো যে সবচেয়ে বেশি সোজা হবে যে তোমার প্রারম্ভিক টাকা আর হচ্ছে যে সমাপনী বস্তু, এই দুইটা রেওয়া মিলে আসে না, বাকি সবকিছু আসে। সমাপনী বস্তু বলতে বুঝাইছি যেমন সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি, এগুলো কিন্তু আসে না। সমাপনী মণিহারি আরেক নাম কি, অব্যবহৃত মণিহারি, এগুলো কিন্তু আসে না। আর প্রারম্ভিক ইয়ার মধ্যে কি আছে দেখো, প্রারম্ভিক নগদ তহবিল, আমি কি বুঝলাম, প্রারম্ভিক টাকা এটা কিন্তু আসবে না। তারপর কি প্রারম্ভিক ব্যাংক জমা, এটাও কিন্তু একটা টাকা, সো এটাও আসবে না, ঠিক আছে। প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত এটাও আসবে না, ঠিক আছে। বা এটা মানে কয়েকভাবে আসলে মনে রাখা যায়, আমি বললাম না তোমার হচ্ছে কয়েকটা লজিকে মনে রাখতে হবে। যেমন প্রারম্ভিকের শুধু মজুদ পণ্য আসে, কিচ্ছু আসে না। আবার এটা এভাবে মনে রাখো যে প্রারম্ভিকের টাকা আসে না, বাকি ওগুলো আসে আর কি, সরি প্রারম্ভিকের টাকা আসে না, হ্যাঁ। আর হচ্ছে যে আচ্ছা, তো রেও মিলে এই যে তোমার হচ্ছে প্রারম্ভিক টাকা, প্রারম্ভিক সমাপনী মজুদ পণ্য, এগুলো নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। এইটা আজকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওই 1 তারিখ 31 তারিখ দেখলেই আমরা বলি কিরে কোনটা আসবে কোনটা আসবে না, এটা পরীক্ষার হলে ইয়া হয়ে যায়, পরীক্ষার হলে যে নার্ভাসনেসে থাকো এমনিতে, আর এগুলা দুই একটা ঘোলাটা ইয়া দিলে দেখবা যে শেষ, তোমাদের মাথার কাজ করতেছে না। তো ওকে আমরা পড়ি। তো সেটা হচ্ছে যে প্রারম্ভিক মজুদ পণ্য 1 তারিখ এটা আসে, আবার সমাপনী মজুদ পণ্য কিন্তু আসে না, ঠিক আছে। তো জিনিসটা মনে রাখবা হলো এভাবে যে প্রারম্ভিকে শুধুমাত্র মজুদ পণ্য আসে আর কিচ্ছু আসে না। আর সমাপনীর মধ্যে কি, সমাপনীর মধ্যে সমাপনী মজুদ পণ্য আর অব্যবহৃত মণিহারি এগুলো কিন্তু আসে না, বাকি মোটামুটি সবকিছুই আসে, ঠিক আছে। এটা এভাবে মনে রাখতে এনাফ, আর অন্যভাবে মনে রাখার দরকার নেই। আমি কি বলছি, প্রারম্ভিক মজুদ পণ্যে আসে, মজুদ পণ্য আসে আর প্রারম্ভিক কোনো কিছু আসে না। আবার হচ্ছে সমাপনী মজুদ পণ্য আর হচ্ছে অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি, এই দুইটা বাদে সবকিছু আসে, ঠিক আছে। এটা পড়লে দেখবা যে মোটামুটি সবকিছু তুমি অ্যান্সার করতে পারছো, সবকিছু তোমার মিলতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো মণিহারি ব্যয় এটা আসে, তারপর হচ্ছে এই সরি এটা জিনিসটা লেখা হয় না, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায় আর নিষ্পত্তিহীন দায়, এগুলো কিন্তু আসে না ভাইয়া, এগুলা আসে না, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল মোটামুটি কোনটা আসে কোনটা আসে না। সিম্পলি কিভাবে মনে রাখবা, প্রারম্ভিক মজুদ পণ্য আসে, বাকি কোনো কিছু প্রারম্ভিক আসে না। আর হচ্ছে সমাপনী মজুদ পণ্য এবং অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি, এই দুইটা বাদে সবকিছু আছে সমাপনী, ঠিক আছে। তুমি যদি একটু খেয়াল করো যে দেখো সমাপনী ব্যাংক জমা, সমাপনী নগদ তহবিল, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত, তারপরে কি আচ্ছা এই তিনটাই আছে, এই তিনটাই কিন্তু আসতেছে, এই দেখো আসে ডেবিট পাশে বসে। তারপর হচ্ছে যে সমাপনী মজুদ পণ্য আসে না, তারপর হচ্ছে সমাপনী মণিহারি, এই যে দেখো সমাপনী মণিহারি 31 তারিখের অথবা অব্যবহৃত মণিহারি, তোমাদের অনেকে অব্যবহৃত মণিহারি থাকতে পারে, এটা কিন্তু আসে না, এটা বারবার মনে রাখবা, ঠিক আছে। তবে হ্যাঁ, সমাপনী মজুদ পণ্য কিন্তু রেওয়া মিলে আসে না, তবে কিন্তু কিসে আসে ভাইয়া, চলতি সম্পদ। তোমাকে যখন ইয়া বাইর করতে পারো, সম্পদ সমূহ বাইর করতে পারো গ নাম্বারে, যে সম্পদটা বের করো এবং দায় আর মালিকানা সত্ত্ব বের করো, ওই সম্পদের চলতি সম্পদের মধ্যে কিন্তু সমাপনী মজুদ পণ্য আসবে, এটা বারবার আমি বলতেছি যে রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসবে না, রেওয়া মিলে তোমার চলতি সম্পদে শুধুমাত্র সমাপনী মজুদ পণ্য আসবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষায় অনেক সময় শুধু মজুদ পণ্য লেখা দিতে পারে, শুধু 1 তারিখ না কিচ্ছু না, কোনো তারিখ তারিখ কিছু লেখা নেই, সেই ক্ষেত্রে সেটা কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য ধরে নেবা, বিকজ রেওয়া মিলে কিন্তু সমাপনী মজুদ পণ্য আসে না, ঠিক আছে। এটা সাধারণত কোনো বোর্ডে এখন পর্যন্ত কোশ্চেন করে নাই ঠিক মতন, সো এটা নিয়ে তোমাদের খুব বেশি প্যারা না, বাট জানায় রাখলাম, যাই না রাখো যদি আসে অ্যান্সার করতে পারবা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে তোমার সমন্বিত ক্রয়। আচ্ছা, এই সমন্বিত ক্রয়ের মধ্যে ক্রয় কিভাবে বের করবা, সমন্বিত ক্রয় থাকলে কি হবে, এই জিনিসটা আজকে আমি এখানে বুঝাই দিব। আচ্ছা, সমন্বিত ক্রয় হচ্ছে যে তোমার একটা ক নাম্বারে সাধারণত বের করতে দিবে, যে সমন্বিত ক্রয় কিভাবে বের করে। তোমার হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে ক্রয় আর ক্রয় তারপর ক্রয় ফেরত, এগুলো বাদ দিলেই হচ্ছে যে তোমার তারপরে সমন্বয় মজুদ পণ্য, এই তিনটা জিনিস বাদ দিলেই মোটামুটি হচ্ছে তোমার সমন্বিত ক্রয় বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা,
এখন সমন্বিত ক্রয় তো তুমি বের করলা, এখন তাহলে সমন্বিত ক্রয় থাকলে কি হবে? সমন্বিত ক্রয় থাকলে হচ্ছে যে তোমার এই যে প্রারম্ভিক মজুত পণ্য এটা কিন্তু আসবে না, আবার সমাপনী মজুত পণ্য এইটা আসবে, ডেবিট পাশে বসবে, ঠিক আছে। আবার যে সলিড ক্রয়টা লেখা থাকবে রেওয়া মিলে সেটা কিন্তু আসবে না, সেটার বদলে কি হবে, সেটা বদলে হচ্ছে যে তোমার সমন্বিত ক্রয় আসবে। তো জিনিসটা হচ্ছে যে সমন্বিত ক্রয় যদি কোনো রেওয়া মিলে পাও, তুমি রেওয়া মিলে পাইলে কি করবা, ক্রয় আসবে না, ওটার বদলে সমন্বিত ক্রয় ডেবিট পাশে বসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সেটার বদলে কি বসবে, সমাপনী মজুত পণ্য আসবে, ঠিক আছে। এটা যাতে তোমার মাথায় থাকে। আশা করি তোমরা সমন্বিত ক্রয় নিয়ে এটা জিনিসটা বুঝছো। সমন্বিত ক্রয় থাকলে এই জিনিসগুলো একটু পরিবর্তন হবে। আর হচ্ছে সমন্বিত ক্রয় কিভাবে বের করে, প্রারম্ভিক মজুত পণ্য থেকে তুমি ক্রয় যোগ করবা, ক্রয় ফেরত বাদ দিবা, আর সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে তোমার সমন্বিত ক্রয় আইসা পড়ে। আর এইখানে একটা কাহিনী আছে, কাহিনীটা কি ভাইয়া, তোমাকে ক নাম্বারে বলবে যে সমন্বিত ক্রয় নির্ণয় করো, আর খ নাম্বারে বলবে রেওয়া মিল নির্ণয় করো। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কতে তো আমি সমন্বিত ক্রয় বের করছি, এখন সমন্বিত ক্রয় যে কতে বের করছি ওইটা দিয়ে কি আমি রেওয়া মিল করে ফেলাবো? না, ওটা দিয়ে রেওয়া মিল করে ফেলাম না, কারণ ক এর সাথে তোমার খতে এখানে কোনো সম্পর্ক নাই। তোমাকে শুধুমাত্র বলছে কতে সমন্বিত ক্রয় বের করতে, খতে কিন্তু কিছু বলে না। সো খতে তুমি নর্মালি রেওয়া মিলটা কইরা ফেলাবা অ্যাজ ইউজুয়াল যেভাবে করো। বাট রেওয়া মিলেই যদি লেখা থাকে সমন্বিত ক্রয়, তাইলে কিন্তু ভাইয়া সমন্বিত ক্রয়টাকে কাউন্ট করতে হবে, এটা যাতে তোমাদের মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, আজকে তার আর কে তেমন কিছু নাই। আজকে মানে এই যে ছোট ছোট জিনিসগুলো আমি পড়াইলাম, এই ছোট ছোট জিনিসগুলো দেখো, পড়লে দেখো তোমার পুরো রেওয়া মিল চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ, রেওয়া মিল চ্যাপ্টারে কিন্তু এর থেকে বেশি কিছু আর নাই। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ভুল সংশোধনী রেওয়া মিল, সেটা আমি পরের ক্লাসেই করাই দিব। হ্যাঁ, ওইটা করলেই মোটামুটি শেষ, রেওয়া মিলে আর কিছু নাই। তবে হ্যাঁ, ভুল সংশোধনী রেওয়া মিল কিন্তু আলাদা একটা সিকিউ আসবে, ওটা কিন্তু রেওয়া মিলের সাথে আসবে না। রেওয়া মিল কিন্তু পুরোটা আলাদা আসবে। যদি তোমার মানে দুইটা সিকিউ আসে, তাহলে একটা ভুল সংশোধনী আর একটা হচ্ছে রেওয়া মিল, আর একটা সিকিউ আসলে হয় ওরা ভুল সংশোধন দিতে পারে অথবা রেওয়া মিল মানে সলিড রেওয়া মিল দিতে পারে। এটা কোশ্চেনের মানে যে কোশ্চেন করবে তার উপর ডিপেন্ড করে। ওকে, তো তুমি আজকে এগুলো নোট করো, পড়ো, তারপর যদি কোনো প্রবলেম হয় সিকিউ করতে যায়, অবশ্যই অবশ্যই আমাদের পেজে কমেন্ট করবা অথবা আমাদের মেসেজ করবা, আমরা তোমাদেরকে সাহায্য করবো অবশ্যই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।